বন্ধুরা, এই মুহূর্তে নবান্ন সূত্রে যে খবর এসছে তা রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অস্থায়ী স্তরের যারা পশ্চিমবাংলায় কাজ করছেন, যে সমস্ত কর্মচারী যারা প্রচুর আশা নিয়ে পশ্চিমবাংলায় এই পরিবর্তন সাক্ষী হয়েছিলেন, তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর আপডেট আমরা নিয়ে এসেছি। শুনলে অবশ্যই স্যাড হবেন, কিছু করার নেই, কিন্তু জানা দরকার। আপনারা সবাই জানেন গতকাল নবান্নে এক বৈঠক ছিল, যে বৈঠকে রাজ্য সরকারি একাধিক সংগঠনের নেতৃত্বরা গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেই নেতৃত্বদের মধ্যে আজকে একজন আমাদের চ্যানেলে উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি তার সাথে কথা বলেছি। পুরো সাক্ষাৎকার আজকে আপনাদের শোনাবো আমরা, এবং আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, রাজ্যের সকল স্তরের চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কর্মচারী আজকের এই সাক্ষাৎকারটা অবশ্যই আপনারা শুনুন, যে এক্স্যাক্টলি গতকালকের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়ে, বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কী বলেছিলেন। আমরা আজ সকালবেলা একটা প্রতিবেদন করেছি, আপনাদের জানিয়েছি যে এই মুহূর্তে স্থায়ীকরণ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই রাজ্য সরকারের, স্থায়ীকরণ হচ্ছে না, অনেকেই যাচ্ছে তাই কমেন্ট করেছে। আজকে শুনুন, আজকে আমাদের চ্যানেলে রয়েছেন মলয় মুখোপাধ্যায় মহাশয়, রাজ্য সরকারি ফেডারেশনের একজন বড় নেতা পশ্চিমবাংলার। দেখুন সরাসরি সেই সাক্ষাৎকার। মলয়বাবু, আপনাকে প্রথমেই ডিএনএ বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিষয় হচ্ছে, গতকাল সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়দান এবং রাজ্য সরকারি একাধিক সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন, আপনাদের সাথে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন, এবং সেই বৈঠক থেকে আমরা যা এখনো পর্যন্ত খবর পেয়েছি, আপনারা মোটামুটি স্যাটিসফাইড, এবং আসন্ন বাজেটে বেশ কিছু ঘোষণা হওয়ার কথা বলা হয়েছে। তো আমরা যে বিষয়টা জানতে চাইছি যে এক্স্যাক্টলি রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন, তার সঙ্গে এই মুহূর্তের গ্রাসরুট লেভেলে যারা কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের বিষয়েও নাকি আপনারা দাবি দেওয়া তুলে ধরেছেন। তো সেই সমস্ত বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের পক্ষ থেকে কি পয়েন্ট অফ ভিউ ছিল গতকালকের বৈঠকে, যদি একটু জানান। হ্যাঁ, দেখুন, আমি এই চুক্তিভিত্তিক দিয়ে আমি প্রথমে শুরু করি, কারণ তাদের তো আমাদের কাছে বারবার অনেকেই বলেছে আমাদের কথাটা বলবেন, আমাদের কথাটা বলবেন। আমরা বলেছি, আরো যে কটা সংগঠন ছিল তারাই বলেছে যে তাদের যদি রেগুলারাইজ করা যায়, কারণ বহুদিন ধরে কাজ করছে। তা মাননীয় মুখ্যমন্ত্রী বলল, দেখুন, তাদের যদি আমি এই মুহূর্তে রেগুলারাইজ করি, মানে রাজ্যে প্রচুর বেকার। আমি আপনাদের তো কথা দিচ্ছি, আমি ডিসেম্বরের মধ্যে 50,000 সরকারি কর্মচারী, স্থায়ী সরকারি কর্মচারী নিয়োগ করব। তাই এই মুহূর্তে ওই ব্যাপারটা আমি ধ্যান দিতে পারবো না, পরিষ্কারই বলে দিয়েছে। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে যেহেতু মানে নয়া কর্মচারী নিয়োগ করবে, সেক্ষেত্রে আমরা তো সেটা বলতে পারি না না আগে তাদেরটা করুন, কারণ সরকারের কতগুলো নীতি নিতে হয়, কারণ ভোটে জিতে এসছে। আমরা তার সেই পরিপ্রেক্ষিতে বলছি, দেখুন, তাদের তো বেতন খুব অল্প, সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন। এছাড়া তো আর আমাদের আর কিছু বলার নেই। হ্যাঁ, গতকাল আমাদের তার কাছ থেকে যে প্রতিশ্রুতিগুলো পেয়েছি তাতে আমরা স্যাটিসফাই। দেখুন, মূল যে ডিএ মামলা সেটা নিয়েই কালকে বক্তব্য ও তুলে ধরার কথা ছিল আমাদের, এবং সেই পরিপ্রেক্ষিতে সরকার যা বলে। কিন্তু আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই যেটা বললেন, দেখুন, আপনাদের যে বর্তমানে 42% মর্গ ভাতা বাকি, সেটা আমরা জানি। আমাদের সরকার বা আমি আপনাদের 2-4% দিয়ে ছুড়ে দিতে চাই না। আগামী 22 তারিখ 8 মাসের জন্য যে বাজেট, সেই বাজেটে আপনাদের একটা গুড নিউজ শোনাবো বাজেটের দিন। আচ্ছা, সেটা গুড নিউজ শোনাবো বাজেটের দিন, সেটা তো আমরা স্বাভাবিক। কোন নিউজ সেটা তো তার পরবর্তীকালে তিনি যখন বললেন, কিন্তু কত শতাংশ সেটা কিন্তু এখন আমি বলবো না। অর্থাৎ তাহলে আমরা বুঝে নিলাম যে তিনি এই যে 42% ডিএটার একটা গুড নিউজ শোনাবে, এবং তারপরেই বললো যে ডিসেম্বর মাসে এই যে বেতন কমিশনের রিপোর্ট দেবে, এবং 1 জানুয়ারি থেকে আপনারা সপ্তম বেতন কমিশন হাতে পাবেন। অর্থাৎ এটা দেখুন, এটা একটা মারাত্মক ব্যাপার, কারণ আমাদের যে বেতন কমিশন, গতবারের যে বেতন কমিশন 4 বছর পরে আমরা হাতে পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তিনি ডিসেম্বর, আজকে এবার এখন চলছে জুন মাস 2 তারিখ আজকে, এবং ডিসেম্বরের মধ্যে তিনি বেতন কমিশনের সুপারিশ মানে মানে দিতে বলবে, এবং তারপরে বেতন কমিশন লাগু হয়ে যাবে এই খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, নিশ্চয়ই একটা সরকার পারেই, যদি চেয়ারম্যান নিয়োগ করে বলে যে 3 মাসের মধ্যে আপনি মানে চক আউট করে সেটা দেখুন, দেখে কিরকম বেতন হতে পারে বা ভাতা ভাতা যা আছে সেগুলো করে যদি সেটা সেইভাবে নির্দেশ দেয়, তাহলে সম্ভব। এটা আমাদের কাছে সত্যি একটু আনন্দদায়ক বার্তাই
আমরা পেয়েছি সরকারের কাছে। দ্বিতীয় নম্বর যখন এসেছিল যে মূল, এবার বললো যে ঠিক আছে এবার আপনাদের যে ডিএ মামলার ক্ষেত্রে সেটাকে আমরা কুর্নিশ জানাচ্ছি, আপনারা যেভাবে লড়াই করে ডিএটা আদায় করেছেন, এবার ব্যাপারটা বলুন যে দেখুন আমরা একটা কথা বলে নিচ্ছি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা আমরা মানবো, এটা আমরা বলছি। কিন্তু আপনারা জানেন যে ওই ইন্দু মালহোত্রার যে কমিটি, সেই কমিটির সঙ্গে আমাদের একটা অলরেডি বৈঠক হয়ে গেছে। তারা যে বার্তাটা দেবে আমরা কিন্তু সেই বার্তাটাই মেনে নেব। সামনে আবার আরেকটা বৈঠক আছে। এই ইন্দু মালহোত্রার পরিপ্রেক্ষিতে আমরা একটু বলি যে ইন্দু মালহোত্রাকে পূর্বের যে কমিটি, পূর্বের যে সরকারকে বলেছিল মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে ডেকে আলোচনায় বসতে হবে, কিন্তু তারা আমাদের থেকে মেল হোয়াটসঅ্যাপ নিয়েছিল বটে, কিন্তু আর কোনো ইনফর্ম করেনি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু সেটা লিখিত বার্তা ছিল একদম ইন্দু মালহোত্রা কমিটির যে ইনফরমেশন দিয়েছিল। যাই হোক, সেটা হয়নি, কিন্তু তারপরে ইন্দু মালহোত্রা কমিটি আমাদেরকে ডেকেছিল, আমরা সরাসরি গিয়েছিলাম, 3 বার ডেকেছিল। একটা আশ্চর্যজনক যে 24শে এপ্রিল ডেকেছিল, কিন্তু সেক্ষেত্রে দেখলাম যে বৈঠকটা ক্যান্সেল করে দিয়েছিল। 27 তারিখ আবার ডেকেছিল, সেদিন আমরা উপস্থিত ছিলাম। সেদিন আমাদের মূল যে বক্তব্য ছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা, আমরা আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস সালিমকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমি ছিলাম, আমার প্রেসিডেন্ট ছিল, আর অন্যান্য দুটো সংগঠন তাদের আইনজীবী মানে অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড ছিল, কিন্তু আমরাই শুধু সশরীরে গিয়েছিলাম। যাই হোক, সেখানেও 2 ঘন্টার মতো বৈঠক হয়েছে। আমরা আশা করি বোঝাতে পেরেছি, এবং সেদিনকেই বলেছে 1 মে আবার আপনাদেরকে নিয়ে বলবো, মানে 27-এর পরে 1 মে। হ্যাঁ, এখন তখন একদম পরিষ্কার, তো আপনারা জানেন যে একদম 29 তারিখে ভোট, তারপরে 1 মে। দেখলাম যে সেই মিটিংটাও ক্যান্সেল করে আবার সেই মেলে বলে দিল যে আপনারা এফিডেভিট দিয়ে আপনাদের বক্তব্যটা জানিয়ে দিন। আচ্ছা। কারণ 6 তারিখে যেহেতু মামলাটা ছিল, 6 মে মামলাটা ছিল, 4 মে আপনারা জানেন যে পালা প্রায় বদল হয়েছিল, তখন সেই 4 মে অ্যাডভোকেট অন রেকর্ড, সরকারের অ্যাডভোকেট রেকর্ড 4 সপ্তাহ সময় চাইলো, যার জন্য 6 তারিখে মামলাটা হলো না। যদিও হতো না, কারণ সেদিন বেঞ্চ বসেওনি। তারপরে মলয়বাবু, আরেকটা বিষয় আমরা জানতে চাই, আগামী গতকালকের বৈঠকে এই টেট মামলার যে রায় হয়েছে সুপ্রিম কোর্টে, সেই বিষয়ে কি কিছু আপনারা দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে? কোন মামলাটা রায়? টেটের যে না, দেখুন, এইটা একটা সংগঠন 32,000 শিক্ষক নিয়োগের ব্যাপারটা তুলেছিল। শুভেন্দুবাবু একদম পরিষ্কার বলেছে এই ব্যাপারটা আমাকে বলবেন না, এটা নিয়ে আমি কোনো ইন্টারেস্ট দেখাবো না। আচ্ছা, পরিষ্কার বলে দিচ্ছি, মানে এইটা শুনবেই না আর কি। এই ব্যাপারটা মানে একটা সংগঠন তুলেছিল, কিন্তু তিনি পরিষ্কার বলেছে এটা সাবজেক্টের মধ্যে নেই, এটা তুলবেন না। তারপরে আসলে তোলেনি। যাই হোক, সেক্ষেত্রে তিনি বলেছেন যে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে খুব শীঘ্রই আর একটা সরকারের বৈঠক আছে, তারপরে আমরা আপনাদেরকে ডেকে নিয়ে এই যে ডিএর ব্যাপারটা খুব শীঘ্রই মানে ক্যালকুলেশন করে যেটা পাওনা হয় সেটা আমরা দিয়ে দেবো। তখন আমরা একটা স্মরণ করে দিলাম, দেখুন এর আগে কিন্তু তৃণমূল সরকার অর্থাৎ পূর্বের সরকার কিন্তু 16 থেকে 19 ডিএটা দিয়েছে, কিন্তু সেটা নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি। সেখানে আমরা দেখেছি যদি 100 টাকা টোটাল মানে ক্যালকুলেশন করে হয়, সেখানে দিয়েছে 43 টাকা, মানে 50%ও কম দিয়েছে। তাদের নিজস্ব ইচ্ছায় ডিএটা দিয়েছে, এটা আমরা মানবো না, এবং এটা আমরা দেখতে পাচ্ছি। এবার বলে দিলাম যে গত পরশু দিন, মানে গতকাল গিয়েছিলাম তো, যে গত পরশু হঠাৎ করে সরকারি তহবিল থেকে একটা নির্দিষ্ট টাকা বিভিন্ন ট্রেজারিগুলোতে ঢুকে গেল, অবসররত কর্মচারীদের পেনশন হিসাবে ঢুকে গেল। তারা আমাদের কাছে ফোন করছে, আমরাও ধন্দে, ওরাও ধন্দে। সে বললো যে আমাদের পেনশনের মেসেজ এসছে, আমার পেনশন 20,000 টাকা, কিন্তু আমার 35-36 হাজার টাকা পেনশন এসছে। সেটা কিভাবে হয়? আমরা তারপরে রিলায়েবল সোর্সে আমরা খোঁজ দিলাম, তখন বললো যে এই 1/8 থেকে যারা রিটায়ার করেছে তাদের তো পেনশনটা ফিক্সড, ঠিক 15 পর্যন্ত তাদের বিয়েটা দিয়ে দিয়েছে। আমরা বাহ, সেটা আবার কি আমাদের কোনো ইনফর্ম করলো না, কোনো নোটিফিকেশন জারি করলো না, বর্তমান সরকার এইভাবে একটা টাকা স্যাংশন করে দিল। এই বার্তাটাও কিন্তু আমরা পরিষ্কার মাননীয় শুভেন্দুবাবুর কাছে সামনেই আমরা বলছি যে একটা সরকারি টাকা ঢুকেছে, সেটার কোনো কিন্তু নোটিফিকেশন হয়নি। তখন তিনি আবার জানতে চাইলেন কি ব্যাপার।
অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে। ফিনান্স আচ্ছা, একটু আচ্ছা। মানে সেটা তো পরিষ্কার ভাবে তো শোনা যায় না, তার পাশে বসেছিল বলে। যাই হোক, এই বার্তাটা বলেছি হুম, হুম, যে তখন আমরা বলতে চাইলাম এই কথাটাই যে বিগত সরকার অর্থাৎ তৃণমূল সরকার যে ভাবে ডিএটা দিয়েছে, হুম, তারাও কিন্তু সেইভাবে দিয়ে মানে একটা প্যারালাল মানে ডিএটা দেওয়া হয়ে গেছে, এইরকম একটা মনোভাব দেখাবার কিন্তু ইচ্ছা মনে হচ্ছে প্রকাশ করেছে, সেইটা কিন্তু আমরা তুলে ধরেছি। আমরা বলেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যদি ডিএটা না পাই তাহলে কিন্তু আমাদের আবার সুপ্রিম কোর্টেই দেখা হবে। আচ্ছা, যদি আচ্ছা। কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেভাবে দেখুন, এটা তো আমরা অতিরিক্ত কিছু চাইছি না। এটা এখানে ট্রাইব্যুনাল বলুন, উচ্চ আদালত বলুন, সর্বোচ্চ আদালত বলুন, মোটামুটি বলেছে DA is a বিগত legally সরকারের enforced right থেকে এবং আগের সরকারের থেকে বর্তমান সরকারের মোটামুটি আলোচনায় আপনারা পয়েন্ট অফ ভিউ কতটা আলাদা বুঝতে পারলেন? কারণ একবার তো হ্যাঁ, মমতা কারণ ব্যাপারটা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখুন, ওনারা বসেছিলেন। একদম দেখুন, আমরাই বরং একটুখানি চড়া সুরে বলেছি, কারণ আমরা তো ডিপ্রাইভ হয়েছি। হুম, কিন্তু হুম, শুভেন্দু বাবু খুব পোলাইট ভাবে আমাদের সব কথাই শুনেছে এবং আচ্ছা। মেনে নেওয়ার প্রতিশ্রুতিটা দিয়েছে। হুম, এখন দেখুন, একটা সরকার তো স্বাভাবিকভাবে দেখুন তারা যতটা কম দিয়ে আর বেশি কাজ আদায় করে নিতে পারবে, এটা মালিক আর মানে কর্মচারীর একটা নিয়মই, এর মধ্যে কোনো কিন্তু নেই। এর জন্য তো সংগঠন হয়, আর আমরা সংগঠন করেছি বলেই তো আজকে দেখুন পঞ্চম বেতন কমিশনে দিয়ে মানে সেটা কর্মচারী সমাজ তো ভুলেই গেছিল। হুম, হুম, অর্থাৎ হুম, 2006 সালে দিয়ে আজকে 26 সালে পাচ্ছে, হুম, তাহলে 20 বছর হয়ে গেল। হুম, তারা তো আশাই করতে পারেনি। আমরা হয়তো সরকার এখনো নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি, কিন্তু একটা টাকা তো তারা ভুলে গেছে। এবং আরো দুটো কথা বলেছি, এটা কিন্তু ভাইটাল, যেটা হচ্ছে গ্র্যান্টিনেজ কর্মচারী বলতে এটা অনেকে হয়তো বোঝে না, সাধারণ মানুষ তো বুঝবেই না। মানে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, তারপরে আপনার ওই অধ্যাপক মানে কলেজগুলো, এই ধরনের সরকারি কর্মচারীরা কিন্তু খোদ গভর্নমেন্ট সার্ভিস করে না, তারা গ্র্যান্টি নেই কর্মচারী, কিন্তু তারা কিন্তু এই বকেয়া ডিএটা পাওয়ার যোগ্য। কেন না, এই যে রোপা মিলে আমরা মামলাটা করেছিলাম, আমরা সরকারি কর্মচারী, তাই আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে হবে, সেটা বললে কিন্তু আমরা কোনোদিনও ডিএ মামলায় জয় পেতাম না। আসল কথা, রোপা রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স 2009, এটা হচ্ছে আইন। এই আইনেই ওখানেই লেখা ছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে নির্দিষ্ট সময় থেকে একটা সময় দিয়েছিল আমরা ডিএটা দেবো, এই 8 সালটা। কিন্তু বামফ্রন্ট সরকার সেটা দেয়নি। বামফ্রন্ট সরকার তারপরে চলে গিয়েছিল, আর তৃণমূল সরকার এসে সেই মানে বঞ্চনা তো মানে গগনচুম্বী হয়ে গেল, যার জন্য আমরা মামলা করলাম এবং ওই পয়েন্টটা ধরে আমরা এগিয়েছি। 2016 সালে আমরা মামলাটা দর্জ করেছি। আমরা এই 26 ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমরা রায়টা পেলাম যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এইটা আমরা আদায় করবো। আমরা দেখুন, আমাদের যেহেতু মামলা, এছাড়া অনেক সংগঠন আছে, তারা দেখবে ষষ্ঠ বেতন কমিশনের ডিএ, সপ্তম বেতন কমিশন মানে বেতন, কিন্তু আমাদের যে মূল মামলা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে পঞ্চম বেতন কমিশনের দিয়ে, সেটা কিন্তু আমরা আদায় করব। সেই বার্তা কিন্তু আমরা সরকারের কাছে রেখে এসেছি। আচ্ছা মলয়বাবু, আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে চুক্তিভিত্তিকদের বিষয় নিয়ে পরিষ্কারভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এই মুহূর্তে সম্ভব নয়, বলে দিল এখন কিন্তু তাদের আলটিমেটলি মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কি কিছু আগাম বার্তা দিয়েছে? বেতন বৃদ্ধি দেখুন, বেতন কমিশন হলে তাদেরও বেতন বাড়বে, সেটা বলেছি যে তারা খুব অল্প বেতন পায় এবং শুধু বেতন না, আমাদের দিয়ে বাড়লে তাদেরও কিছুটা দিয়ে বাড়ে, তাদেরও দিয়ে বাড়ে। কিন্তু তাদের মানে বর্তমান পরিস্থিতিতে যে বেতন বা দিয়ে পায়, তাতে যদি সংসার ধর্ম করে তাহলে কিন্তু চালাতে পারার মতো কথা না। কারণ আমরা তো জানি আমরা চাকরি করে যে বেতন পেনশন পাই, আর একটা চুক্তিভিত্তিক তো তিনি বললেন যে এটা বর্তমান পূর্বের যে সরকার ছিল তাদের লোকজনকে ঢুকিয়েছে অসংখ্যভাবে, ওরা তো সেই ব্যাপারে একটু আছে, হ্যাঁ, যে মানে এই 15 সালের মধ্যে এরা সব ঢুকেছে, অতএব এই ব্যাপারটা অতটা তিনি দিচ্ছে না। তিনি ওই 50,000 নিয়োগ করবে, আর 50,000 নিয়োগ যদি আপনার একবারে করে স্বাভাবিকভাবে সেটাকে তো আমরা কুড়ি চালাবোই, কারণ কর্মচারীর সংখ্যা খুবই নগণ্য, যার জন্য এই ব্যাপারটা আমরা তো সরকার যেভাবে বলেছে তাতে আমরা স্যাটিসফাই। এবং আরো একটা বলছি যে আমরা এই বার্তাটাও, সেটা শুভেন্দুবাবু জানে না, কালকে জানলো যে
ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে যে সকল আপনার অবসরপ্রাপ্ত কর্মচারী খোদ রাজ্য সরকার, হুম 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 হ্যাঁ, অন্যান্য যারা ট্রেজারি থেকে পায় তারা বকেয়াটা পেয়ে গেছে, যতটুকু দিয়েছে পূর্বের সরকার, ঠিক। কিন্তু তারা আজ পর্যন্ত পায়নি। আমরা সেটা বলেছি, দেখুন 80, 85, 90, এমনকি 100 চুরি হুম মানে হুম মুমূর্ষ। হুম আজ আসে তো কালকে করতে করতে অনেকে মারা গেছে, আমাদেরকে বলছে মলয়বাবু আমার বাবা তো মারা গেল, হুম 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 মা পেনশনটা পাবে এখন, তাকে তাহলে কি মা বকেয়াটা পাবে? আমরা বললাম, অবশ্যই পাবে, আগে আগে মার সঙ্গে এটা করিনি, অবশ্যই পাবে। এর দুঃখজনক ব্যাপার, মানে পেনশনটা মানে বকেয়া দিয়ে তাকে দেওয়া হয়, এরকম প্রচুর আছে। এই বার্তাটা তুলে ধরেছি, তখন জানতে চেয়েছে, তখন যেটা বলছে যে ব্যাংকগুলো ডাটা পাঠায়নি, ডাটা মানে ওই কে কত পেনশন পায়। হুম আমরা বলবো যে ডাটা পাঠাবার কি আছে, ব্যাপারটা হলো প্রত্যেকেরই তো ফিক্সড পেনশন, বলো সেগুলো তো হুম হুম ব্যাংকের কাছে আছে। আবার ব্যাংকে যখন আমরা এদিকে গিয়ে যখন মানে খবরাখবর নিয়েছি, তখন তারা বলছে যে আমরা ডাটা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সরকার ক্যালকুলেশন করে আমাদের কাছে পাঠাচ্ছে না। এই নিয়ে দুটো দুটো প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব মনে হয় চলছিল। তাতে শুভেন্দুবাবু বলেছেন যে ব্যাংকের লোকজনকে নিয়ে এটা আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিন, তারা যাতে বকেয়াটা পায়। মানে প্রত্যেকটা ব্যাপারে তিনি কিন্তু আমাদেরকে স্যাটিসফাই করেছে। তাই বলছি যে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আমরা কথা বলেছি তাতে আপনারা আমরা satisfied? স্যাটিসফাইড। হ্যাঁ, এখন ভবিষ্যৎ বলবে। ঠিক আছে, আর কিছু জানার আছে? সর্বশেষ আমাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত স্তরের যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছে, স্থায়ী অস্থায়ী, সবার জন্য কি বার্তা দেবেন? দেখুন, সবার জন্য দেখুন ব্যাপারটা কি জিনিস মনে রাখতে হবে। ধরুন আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা যারা একদম খোদ রাজ্য সরকারি কর্মচারী তাদের প্রতিনিধি, প্রত্যেকটা মানে প্রত্যেকটা কর্মচারীদেরই প্রতিনিধি সংগঠন আছে, বুঝতে পেরেছেন তো? তাদের ভূমিকা তো আমরা ঠিকভাবে দেখছি না। ধরুন মানে কন্ট্রাকচুয়াল, আমি এরকমও বলেছি যে যদি সংগঠন না থাকে তাহলে তোমরা অ্যামালগামেট হও, একসঙ্গে হও, গিয়ে মামলার দিকে যাও বা ডেপুটেশন দাও। তুমি ইন্ডিভিজুয়াল তুমি যদি আমাকে বলো, আমার থেকে ছোট বলেই বলছি, আমি এরকম ভাবে কিভাবে সমস্যার সমাধান করব? আমরা তোমাদেরকে বলে দেবো হ্যাঁ সমস্যার সমাধান হয়ে যাবে, এইভাবে তো প্রতিশ্রুতি দেওয়াটা একটা কর্মচারী সংগঠনের নেতাদের কাজ না। তাহলে তুমি আমার উপর বসে থাকবে, আমরা পারবো না। তোমাদের এখন যে এই যে তুমি বলছো যে আমাদের যাতে পার্মানেন্ট করে, এটা তো আমি করব না, সরকার একটা নীতি আছে, নীতি নির্ধারণ সরকার করে, এটা ঠিক আছে। আমরা এই যে বৈঠকে বসবো তখন নিশ্চয়ই তুলে ধরবো। সেই ব্যাপারে আমি বললাম যে আমরা তুলে ধরেছি, এবং সেটা পরিষ্কারভাবে এটাও বলে দিলাম যে এই চিন্তা ভাবনা পার্মানেন্ট করার চিন্তা ভাবনা সরকারের এখন নেই। সরকার বলেছে 50,000 নয়া নিয়োগ করবে। এইভাবে যার যার সংগঠন তাদের দেখতে হয় যে যাতে তাদের কর্মচারীরা মানে কিছুটা সুবিধা সরকারের কাছ থেকে আদায় করে আসবে। ধন্যবাদ। এই হচ্ছে মূল কথা। তো অনেক ধন্যবাদ কর্মচারী, আপনার শিক্ষক সমাজ আছে, তারা এই যে শিক্ষক সমাজরা এখনো ডিএটা পাচ্ছে না, হ্যাঁ বকেয়া ডিএটা, তাদেরও সেইভাবে লড়াই আন্দোলন করতে হবে। ঠিক। মলয়বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ দিনে বাংলায় সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে।